আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি এই করোনাময় পরিস্থিতিতে সবাই ভালো আছো। আর তোমাদের ঈদ কেমন কাটলো? নিশ্চয়ই বাসায় বসে খুব বোরিং। যাই হোক, এরকম সিচুয়েশন আমরা কখনোই ফেস করিনি। তো এইবার এই করোনার কারণে অনেক কিছুই নতুনত্ব পেলাম, নতুন নতুন শিখলাম, জানলাম, নতুনভাবে ঈদ পালন করলাম। তো যাই হোক, সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে আজকে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দ্বিতীয় ক্লাসটি শুরু করছি। তো সবাই মনোযোগী হও। আমরা প্রথমে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আজকে যে ম্যাথটা করব, সেই ম্যাথটা একটু এক নজরে দেখে নিই। ওকে, তাহলে ম্যাথটা সবাই একটু এক নজরে দেখে নাও। ঠিক আছে, আচ্ছা এবার আসো, ম্যাথটা নিয়ে আমরা আগে একটু আলোচনা করি। ম্যাথের কোশ্চিনে আমাদের দেওয়া ছিল, শুরুতে দেখো, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, স্টোর সাপ্লাইজ, স্টোর ইকুইপমেন্ট, ডেলিভারি ইকুইপমেন্ট, accumulated depreciation, notes payable, accounts payable, capital, drawing, sales. Sales return, cost of goods sold, salary expense, advertising expense, utility expense, repair expense, delivery expense and rent expense. এবার আসো অ্যাডজাস্টমেন্টের ডাটাগুলো একটু দেখে নিই। বলেছে স্টোর সাপ্লাইজ অন হ্যান্ড টোটাল টাকা ৩,৫০০, ডেপ্রিসিয়েশন ৯,০০০ অন দ্য স্টোর ইকুইপমেন্ট অ্যান্ড 7,000 অন ডেলিভারি ইকুইপমেন্ট, ইন্টারেস্ট অফ টাকা 11,000 ইজ অ্যাক্রুড অন নোটস পেবল অ্যাট নভেম্বর 30, মার্চেন্ডাইজ ইনভেন্টরি টোটালি অন হ্যান্ড ইজ টাকা ৪৪,৪০০। আদার ডাটাতে বলেছে স্যালারি এক্সপেন্স ইজ 70% সেলিং অ্যান্ড 30% অ্যাডমিনিস্ট্রেটিভ, rent expense and utility expense 80% selling and 20% administrative, and টাকা 30,000 of notes payable are due for payment next year. Repair expense is 100% administrative. আর ইনস্ট্রাকশনে বলেছে প্রিপেয়ার এ মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এই তো, আচ্ছা তাহলে অঙ্কটায় আমরা যখন পড়লাম তখন অবশ্যই সবাই মনোযোগী ছিলাম, এবং অঙ্কের সলিউশন করার সময় প্রশ্নটা কিন্তু বারবার দেখা যাবে না। একবার যখন অঙ্কটা পড়ব তখন মাথার ভিতরে অঙ্কটাকে খুব ভালো মতো গেঁথে নিব, যেন সলিউশন করার সময় বারবার কোশ্চেনের দিকে তাকাতে না হয়, এতে আমাদের পরীক্ষার হলে সময় নষ্ট হবে। আচ্ছা, তোমরা বলতে পারো এই অঙ্কটায় একটা জিনিস ব্যতিক্রম ছিল, সেটা কি? আচ্ছা, গত যে ক্লাসটা করেছি সেই ক্লাসটাতে কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া ছিল না। গত অঙ্কে আমাদের ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুডস সোল্ডের কিছু টেকনিক ছিল, এই টেকনিক দিয়ে আমরা বের করে নিয়েছি একটা সূত্রের মাধ্যমে, তাই না? মনে আছে? ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ প্লাস ডিরেক্ট এক্সপেন্স মাইনাস ক্লোজিং এক্সপেন্স ক্লোজিং ইনভেন্টরি, এইভাবে কিন্তু আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বের করে নিয়েছি। বাট এই অঙ্কে খেয়াল করো, অঙ্কের প্রশ্নে অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সের মধ্যেই কস্ট অফ গুডস সোল্ডটা আমাদের দেওয়া আছে। খেয়াল করেছে যে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে আমাদের 4,97,000
টাকা। এটা আমাদের কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, এই অঙ্কটাতে ব্যতিক্রম এটাই। আচ্ছা, এবার আসো অঙ্কটার সলিউশনে আমরা চলে যাই। সলিউশনে আসো, এবার খেয়াল করো সবাই, একটু ধীর স্থিরভাবে আমি রাখলাম ক্যামেরাটা, সবাই আগে। হ্যাঁ, এবার আমি অঙ্কের সলিউশনে চলে আসি। আসো, প্রথমে দেখো আমাদের করতে বলেছিল কি ইনকাম স্টেটমেন্ট, তাই না? আমরা ইনকাম স্টেটমেন্টটা শুরু করছি। ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটে শুরুতেই আমাদের ছিল সেলস, সেখান থেকে মাইনাস সেলস রিটার্ন। এটা কোথায় আছে? এটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আছে সেলস রিটার্ন, এটা আমরা মাইনাস করে দেবো। মাইনাস করে আমাদের অ্যান্সারটা আসলো কত? 7,55,000। এটা আমরা বাইরে বসাইলাম। লেস কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ডটা আমাদের অলরেডি ট্রায়াল ব্যালেন্সের মধ্যেই দেওয়া আছে, যার কারণে আমাদেরকে আর এক্সট্রাভাবে বের করা লাগবে না। তবে যদি অঙ্কে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকেই, তাহলে একটা জিনিস শুধু মাথায় রাখা লাগবে, ইনভেন্টরির ব্যাপারটা। ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি, এই দুইটার পার্থক্য এখানে একটা প্রভাব ফেলবে। সেই প্রভাবটা কি দেখো, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 4,97,400 টাকা, আর অঙ্কের মধ্যে দেখো, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে এবং অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে ক্লোজিং ইনভেন্টরি। অঙ্কের ভিতরে ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 45,000 টাকা, আর অ্যাডজাস্টমেন্টে ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে হচ্ছে 44,400 টাকা। তাহলে অবশ্যই ওপেনিং ইনভেন্টরি, অর্থাৎ বছরের শুরুতে ইনভেন্টরিটা ছিল 45,000 আর বছরের শেষে সেটা হয়েছে কত? 44,400। তাহলে কমে গেল। এই কমে যাওয়াটাকে বলবো হচ্ছে আমরা আন্ডার ভ্যালু। এই আন্ডার ভ্যালু ইনভেন্টরিটা আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাড করে দেবো। তাহলে আন্ডার ভ্যালু কত হলো? 600 টাকা, অর্থাৎ 45,000 টাকা ওপেনিং ইনভেন্টরি থেকে 44,400 টাকা ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করে আমাদের থাকলো হচ্ছে 600 টাকা। এটা হচ্ছে আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাড করে দিলাম, দিয়ে আমাদের টোটাল কস্ট অফ গুডস সোল্ডটা আসলো হচ্ছে 4,98,000। এখন উপরে 7,55,000 থেকে 4,98,000 টাকা বাদ দিলে 2,57,000 টাকা, এটা চলে আসলো গ্রস প্রফিট খুব ইজিলি। তবে মনে রাখতে হবে, কস্ট অফ গুডস সোল্ড যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি যে পার্থক্যটা, সেটা এখানে আন্ডার ভ্যালু হলে পারে যোগ, ওভার ভ্যালু হলে পারে বিয়োগ। আর আন্ডার ভ্যালু কখন হয়? যখন ক্লোজিংটা ওপেনিং ইনভেন্টরি থেকে কম থাকে। আর ওভার ভ্যালু কখন হয়? যখন ওপেনিংটাই কম থাকে, ক্লোজিংটাই বেশি থাকে, সেই ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এবার আসো লেস অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আচ্ছা, এখন সেলিং এক্সপেন্সের মধ্যে কি কি আছে? স্যালারি এক্সপেন্স। তাহলে স্যালারি এক্সপেন্সটা আমাদের আবার সমন্বয় কিন্তু বলেছিল, মনে আছে? যে স্যালারি এক্সপেন্সের 70% সেলিং অ্যান্ড 30% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু স্যালারি এক্সপেন্সের 70%টা দিয়ে দিয়েছি সেলিংয়ের মধ্যে, আর বাকি 30%টা দিয়েছি হচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে। একইভাবে রেন্ট এক্সপেন্সটাও বলা ছিল অ্যাডজাস্টমেন্টে 80% সেলিং, আর রেন্ট এক্সপেন্সের বাকি 20% হচ্ছে অ্যাডমিন। ইউটিলিটি এক্সপেন্স এইভাবেই বলা ছিল, 80% হচ্ছে সেলিং অ্যান্ড 20% হচ্ছে অ্যাডমিন। তারপরে ইউটিলিটিস এক্সপেন্স গেল। তারপরে ডেলিভারি এক্সপেন্স, এটা কিছু বলা ছিল না, আর ডেলিভারি এক্সপেন্সটা আমরা ধরে নিব এটা হচ্ছে সেলস সংক্রান্ত খরচ, এটা হচ্ছে সেলিং এক্সপেন্সের মধ্যেই দিব। একইভাবে ডেপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট, এটা অ্যাডজাস্টমেন্টে ডাইরেক্ট টাকাই দেওয়া ছিল 9,000, এবং ডেপ্রিসিয়েশন অন ডেলিভারি ইকুইপমেন্ট, এটাও অ্যাডজাস্টমেন্টে টাকা দেওয়া ছিল 7,000। এগুলো দিয়ে মোট সেলিং এক্সপেন্স হলো 1,61,100। একইভাবে দেখো রিপেয়ার এক্সপেন্সেস, এটা আমাদের কিছু বলা ছিল না, এটা 100% আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসাবেই ধরে নিব, 12,100। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটা কিছু বলা ছিল না, আর আমরা জানি সচরাচর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সটা কিন্তু আমাদের সেলসের জন্য করা হয়ে থাকে, এজন্য এটা সেলিং এক্সপেন্সেই ধরা। আচ্ছা, তারপরে সাপ্লাইজ এক্সপেন্সেস। সাপ্লাইজ এক্সপেন্সেস, এখানে আবার সমন্বয়ে একটা কথা বলা ছিল, খেয়াল করেছো? সেটা হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স ইন হ্যান্ড টাকা 3,500, অর্থাৎ 3,500 টাকা সাপ্লাইজ হাতে ছিল। তাহলে সাপ্লাইজ ছিল হচ্ছে আমাদের 5,500, তার ভিতর থেকে হাতে এখনও রয়ে গেছে হচ্ছে 3,500। তাহলে অ্যাকচুয়ালি সাপ্লাইজ খরচ হলো কত? 2,000 টাকা। আচ্ছা, এই যে আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো হচ্ছে 90,100 টাকা। ঠিক আছে, আচ্ছা, এখন উপরে আমাদের গ্রস প্রফিট ছিল হচ্ছে 2,57,000 টাকা, সেখান থেকে আমাদের
এক্সপেন্স হলো হচ্ছে 2,51,200 টাকা, যে বাদ দেওয়ার পরে থাকলো হচ্ছে 5,800 টাকা। এটা হচ্ছে নিট অপারেটিং ইনকাম। এখানে এর সাথে হচ্ছে অ্যাড নন অপারেটিং ইনকামটা যোগ করতে হয়। নন অপারেটিং ইনকাম এই অঙ্কে নাই, বিধায় এটা নীল করে রেখেছি, দিয়ে 5,800 নেমে গেল। লেস নন অপারেটিং এক্সপেন্সেস, এই নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে অ্যাডজাস্টমেন্টে আমাদের একটা সমন্বয় ছিল, সেটা হচ্ছে নোটস পেবলের উপরে ইন্টারেস্ট কাটতে হবে 11,000 টাকা। এই ইন্টারেস্ট হচ্ছে আমাদের নন অপারেটিং এক্সপেন্স। সেটা আমরা কি করলাম, বিয়োগ করলাম। বিয়োগ করার পরে দেখা গেল যে আমাদের অ্যান্সারটা মাইনাস চলে আসলো, অর্থাৎ 5,800 ছিল আমাদের ইনকাম, বাট সেখান থেকে এক্সপেন্স হয়ে গেল হচ্ছে 11,000 টাকা। তাহলে ইনকামের চেয়ে এক্সপেন্স যেহেতু বেড়ে গেল, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কে নিট লস প্রদর্শন হলো কত, 5,200 টাকা। তাহলে ইনকাম স্টেটমেন্ট করে আমরা নিট লস পেলাম 5,200 টাকা। আচ্ছা, এবার চলে আসো অনার ইকুইটি স্টেটমেন্ট। অনার ইকুইটি স্টেটমেন্টের কাজ হচ্ছে ক্যাপিটাল প্রথমে লিখবো আমরা, যে ক্যাপিটালটা আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, তার সাথে নিট লস যেটা হয়েছে আমাদের ইনকাম স্টেটমেন্টে, নিট লসটা আমাদের মাইনাস করে দেবো। নিট ইনকাম হলে যোগ করতাম, মাইনাস করার পরে থাকলো 1,04,800। এর সাথে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ড্রয়িং দেওয়া আছে, অর্থাৎ উত্তোলন করলে ক্যাপিটাল থেকে মাইনাস হয়, সেটা আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পরে আমাদের ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড থাকলো হচ্ছে 92,100 টাকা। এবার চলে আসি হচ্ছে আমরা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের ফরম্যাটটা তো মুখস্থ হয়েছে নিশ্চয়ই। প্রথমে হচ্ছে আমাদের কি অ্যাসেট। অ্যাসেটের মধ্যে প্রথম অংশটার নাম হচ্ছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে আসবে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি কোনটা, যেটা ক্লোজিং, অর্থাৎ 44,400 টাকা। এটা আমি ডিরেক্ট দিয়ে দিয়েছি, বাট এখানে ক্যালকুলেশনটা দেখানোর কারণ হচ্ছে ওপেনিং থেকে যেটা আমাদের আন্ডার ভ্যালু অর্থাৎ কমে গেছে, সেই টাকাটা মাইনাস করে দিয়েছি, দিয়ে ওই ক্লোজিংয়ের টাকাটাই 44,400 টাকা চলে এসছে। আর স্টোর সাপ্লাই যেটা আমাদের অ্যাডজাস্টমেন্টে হাতে ছিল 3,500, কারণ যেটা হাতে আছে এটা তো আমাদের পরবর্তী বছরে আবার অঙ্ক অ্যাসেট হিসাবে এটা ব্যবহার করা হবে, যার কারণে এটা আমরা কারেন্ট অ্যাসেটে দিয়ে দিয়েছি। যে টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 1,09,600 টাকা। এরপর আসে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের মধ্যে রয়েছে স্টোর ইকুইপমেন্ট 85,000 টাকা, এর থেকে লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন খেয়াল করো, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে দেওয়া আছে 18,000 টাকা, প্লাস অ্যাডজাস্টমেন্টের ভিতরে দেওয়া আছে 9,000 টাকা, সব মিলে 27,000 টাকা বিয়োগ করে 58,000। একইভাবে ডেলিভারি ইকুইপমেন্ট এর সাথেও মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখানে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে অ্যাকুমুলেটেড ছিল 6,000 আর অ্যাডজাস্টমেন্টে ছিল 7,000, এই দিয়ে মোট 13,000, মাইনাস করার পর আসলো 35,000। সব মিলিয়ে ফিক্সড অ্যাসেট আসলো হচ্ছে আমাদের 93,000 টাকা। এখন টোটাল অ্যাসেট কত হবে, কারেন্ট অ্যাসেট প্লাস ফিক্সড অ্যাসেট সব মিলে 2,02,600 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট। এবার আসলে লাইবিলিটিসের অংশে একইভাবে কারেন্ট লাইবিলিটিসের ভিতরে অ্যাডজাস্টমেন্টে যেটা ছিল ইন্টারেস্ট পেয়েবল। ইন্টারেস্ট পেয়েবল ছিল কত, 11,000 টাকা দিয়ে দিলাম। তারপরে নোটস পেয়েবল, এই নোটস পেয়েবলটাতে একটু বুঝার আছে, সেটা হচ্ছে খেয়াল করো, সমন্বয়ে একটা কথা বলা ছিল, নোটস পেয়েবলের 30,000 টাকা পরবর্তী বছরেই প্রদান করা হবে। অর্থাৎ নোটস পেয়েবলটা কিন্তু আমাদের লং টার্ম একটা লাইবিলিটিস, অর্থাৎ নোটস পেয়েবলটা সাধারণত 5 বছর বা তারও বেশি সময়ের জন্য নেওয়া হয়ে থাকে, এই জন্য এটাকে নোটস লং টার্ম লাইবিলিটিস বলা হয়। তবে এর মধ্যে 30,000 টাকা পরের বছরেই শোধ করে দেওয়া হবে, অর্থাৎ এই 30,000 টাকা হচ্ছে তোমার কারেন্ট লাইবিলিটিস। তাহলে এই কারেন্ট লাইবিলিটিস 30,000 টাকা দিয়ে দিলাম। আর অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে, দিয়ে দিলাম। সব মিলে আমাদের টোটাল কারেন্ট লাইবিলিটিস আসলে হচ্ছে 89,500 টাকা। আচ্ছা, তারপরে লং টার্ম লাইবিলিটিসে আসো। লং টার্ম লাইবিলিটিসের মনে আছে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে নোটস পেবল দেওয়া ছিল 51,000 টাকা এবং অ্যাডজাস্টমেন্টে বলা ছিল 30,000 টাকা নাকি পরের বছরেই শোধ করে দেওয়া হবে, অর্থাৎ এই 30,000 টাকাটা হচ্ছে তোমার কারেন্ট লাইবিলিটিসে চলে গেছে। এই কারেন্ট লাইবিলিটিসে যার কারণে লং টার্ম লাইবিলিটিসটা কমে হয়ে গেল কত, 21,000 টাকা নোটস পেবল লং টার্ম লাইবিলিটিসে থেকে গেল। আর অনার ইকুইটি ব্যালেন্স যেটা আমাদের ইনকাম স্টেটমেন্টের পরেই যে ছকটা করেছিলাম অনার ইকুইটি ব্যালেন্স, সেই অনার ইকুইটি ব্যালেন্সটা আমরা সরাসরি ট্রান্সফার করে নিলাম 92,100 টাকা। সব মিলে আমাদের টোটাল লাইবিলিটিস আসলো 2,02,600 টাকা। তাহলে আমাদের টোটাল অ্যাসেটও এসেছিল 2,02,600 টাকা এবং টোটাল লাইবিলিটিসও আসলো 2,02,600 টাকা। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আমাদের অঙ্কটা কারেক্ট হয়েছে। তাহলে অঙ্কটা আজকের বোঝা গেল। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি আরেকবার অঙ্কটাকে একটু স্টিল করে রাখছি, তোমরা স্টিল পিকচার নিয়ে নিও। ওকে, গতদিনের হোমওয়ার্কগুলা করেছো, যেগুলা দিয়েছিলাম? কি
কিন্তু কেউ তো আমাকে হোমওয়ার্ক নিয়ে কোনো প্রবলেম নিয়ে ফোন দাওনি। প্রবলেম নিয়ে যেহেতু ফোন দাওনি, সেক্ষেত্রে ধরে নেওয়া যায় দুইটা কথা: এক, সব বুঝেছো, কোনো প্রবলেম নাই; আর দুই, অঙ্ক করনি, অর্থাৎ কিছুই বোঝোনি। এখন কোনটা তোমরা হয়েছে এটা আমি জানি না, তবে হোমওয়ার্ক যেগুলো দিব তোমরা সবগুলাই করার চেষ্টা করবা, কারণ হোমওয়ার্কগুলো না করলে পারে তো প্রবলেম আসলে বোঝা যাবে না। এখন তোমাদের যেহেতু ক্লাস কলেজে এখন বন্ধ, আর খুলেই হয়তো কলেজ খুলেই তোমরা পরীক্ষার ডেট পেয়ে যাবা, তো সেক্ষেত্রে ক্লাস হয়তো আর ফিজিক্যালি ওইভাবে কলেজে ক্লাসরুমে বসে নেওয়া সম্ভব হবে কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তো তোমরা একটু কেয়ারফুলি বাসাতে অঙ্কগুলো করো। প্রবলেম হলে সাথে সাথে আমাকে ফোন দাও, ফোনে প্রবলেমগুলো সলভ করে নাও, করে অঙ্কগুলো করতে থাকো, তা না হলে কিন্তু রেজাল্ট তোমাদের খুব খারাপ হয়ে যাবে। হুম। আচ্ছা, অঙ্কটা যেহেতু হয়ে গেল, এখন আসো আজকে আমি তোমাদেরকে আর কিছু গুরুত্বপূর্ণ অ্যাডজাস্টমেন্ট নিয়ে কথা বলবো, কারণ আসলে খুব সীমিত ক্লাস, এই ক্লাসের মধ্যে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট সহকারে অঙ্ক করা সম্ভব হচ্ছে না। তো যেহেতু অঙ্ক একটা দেখাই দিলাম, আর কিছু অ্যাডজাস্টমেন্ট আমার কাছে মনে হচ্ছে এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং একটু ক্রিটিক্যাল। এই অ্যাডজাস্টমেন্টগুলো আমি সুন্দর করে লিখে দিয়েছি, এবং সেগুলার অপারেশনগুলো কোথায় কোথায় করতে হবে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে কার সাথে হবে, ব্যালেন্স শিটে কার সাথে হবে, আমি সব সুন্দর করে লিখে দিয়েছি। তোমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখো, অঙ্ক যখন বাসায় করবা প্রবলেমগুলো পেলে আশা করি সলভ করতে পারবা। দেখো, প্রথম অ্যাডজাস্টমেন্টটা ছিল গুডস ডিস্ট্রয়েড গুডস ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য কাস্টমার ফ্রি অ্যাজ স্যাম্পল, অর্থাৎ বিনামূল্যে পণ্য বিতরণ, বাংলাতে যেটা বলা হয়। বিনামূল্যে পণ্য বিতরণ কেন করে? অর্থাৎ এটা বিজ্ঞাপনের জন্যই করবে। তবে পণ্যটা যেহেতু আমাদের প্রতিষ্ঠানে ক্রয়ের মাধ্যমে আসে, সেই ক্ষেত্রে ক্রয়কৃত পণ্য যদি আমরা বিলিয়ে দিই, অর্থাৎ বিতরণ করে দিই, তাহলে ক্রয়ের পরিমাণটা অটোমেটিক্যালি কমে যাবে। এই জন্য এটা ট্রিটমেন্ট হবে প্রথমে ইনকাম স্টেটমেন্টে, যেখানে আমরা পারচেজ লিখবো, সেই পারচেজ থেকে আমরা গুডস ডিস্ট্রিবিউশনটা মাইনাস করে দিব। আর এটা যেহেতু আমাদের প্রতিষ্ঠানে এক ধরনের বিজ্ঞাপন খরচ, সেক্ষেত্রে আমাদের ইনকাম স্টেটমেন্টেই অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেটিং এক্সপেন্সের মধ্যে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট লিখবো, সেখানে আমাদের কি করব, এই গুডস ডিস্ট্রিবিউশনটা যোগ করে দেবো, কারণ এখানে খরচটাকে সে বাড়িয়ে দিবে। এই কারণে অ্যাডভার্টাইজমেন্ট খরচটা বেড়ে বৃদ্ধি পেয়ে যাবে। এখানে আমরা বাইরে আউট করামে দিয়ে দেবো। আচ্ছা, এখানে যদি একটা জিনিস বলা বাহুল্য, যদি অ্যাডভার্টাইজমেন্টে রিটার্ন অফ করতে বলে, তাহলে অবশ্যই মনে রাখার বিষয় যে অ্যাডভার্টাইজমেন্টের সাথে গুডস ডিস্ট্রিবিউশনটা যোগ করার পরে যে অ্যামাউন্ট হবে তার সাথে রিটার্ন অফ করতে হবে। আচ্ছা, তারপরে 2 নম্বর সমন্বয়ে আসো, গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, টাকা হচ্ছে 8,000 ইনক্লুড ইন ইন্ডিং ইনভেন্টরি, অর্থাৎ আগুন লেগে পণ্য নষ্ট হয়ে গেছে 8,000 টাকা, যেটা সমাপনী মজুত পণ্যের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। আর ক্লেম দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, টাকা 6,000 টাকা, অর্থাৎ এই ইন্স্যুরেন্স কোম্পানি এই বিমার দাবিটা গ্রহণ করেছে হচ্ছে 6,000 টাকা। অর্থাৎ তোমার যে 8,000 টাকার পণ্য আগুনে নষ্ট হয়েছে, এই পণ্যটা বিমা করা ছিল, তবে বিমা কোম্পানি পুরো টাকাটা দিবে না, দিবে কত টাকা? 6,000 টাকা। ওকে। আচ্ছা, এখন আসো ইনকাম স্টেটমেন্টে। এটার প্রথম কাজ হবে ইনকাম স্টেটমেন্টে পারচেজের সাথে। কেন পারচেজের সাথে হলো? কারণ আমরা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে পণ্যটা ক্রয় করে এনেছি, ক্রয় করে আনার পরে ওই পণ্যটা যদি আগুন লেগে নষ্ট হয়ে যায়, তো অবশ্যই আগুন লেগে নষ্ট হওয়ার কারণে ক্রয়ের পরিমাণটা হ্রাস পাবে। এই কারণে ক্রয় থেকে, অর্থাৎ পারচেজ থেকে ডিস্ট্রয়েড গুডসটা হচ্ছে 8,000 টাকা নষ্ট হয়ে গেছে, এই জন্য পারচেজ থেকে মাইনাসে অ্যাকচুয়াল পারচেজটা বাইরে বসে গেল। আর এটা যেহেতু ইনক্লুড আছে হচ্ছে ইন্ডিং ইনভেন্টরির মধ্যে, তাই জন্য ইন্ডিং ইনভেন্টরি যখন লিখবো, অবশ্যই আগুনে নষ্ট হলে পরে পণ্যের পরিমাণটা কমে যাবে। এই জন্য ইন্ডিং ইনভেন্টরি থেকে এটাও মাইনাস করে 8,000 টাকা মাইনাস করে বাইরে বসিয়ে দিলাম। তাহলে ইনকাম স্টেটমেন্টে অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের ভিতরেই দুইবার কাজ হয়ে গেল, একবার পারচেজের সাথে, একবার হচ্ছে ক্লোজিং ইনভেন্টরির সাথে। আর ইনকাম স্টেটমেন্টে আরও একটা জায়গায় এই ডিস্ট্রয়েড বাই ফায়ারটা যাবে, সেটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স যেখানে করবা, সেখানে যায় গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার। তবে এখানে পুরো 8,000 টাকা হবে না, কারণ 8,000 টাকা আমার আগুন লেগেছিল, বাট বিমা কোম্পানি আমাকে দিবে কত? 6,000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি আমার ক্ষতি হলো হচ্ছে 2,000 টাকা। এই অ্যাকচুয়ালি 2,000 টাকা যে ক্ষতি হলো, এটা হচ্ছে আমাদের নন অপারেটিং এক্সপেন্সেস। আচ্ছা, এখন বিমা কোম্পানি বলেছিল কত? আমাদেরকে ক্ষতিপূরণ দিবে 6,000 টাকা। তাহলে দিবে, এখনো কিন্তু দেয়নি, অর্থাৎ দিবে, যেটা আমাদের দিবে অর্থাৎ পাওয়া যাবে,
সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট হিসাবে গণ্য করতে হবে, অর্থাৎ এটা আবার চলে যাবে হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে। এই যে ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটের মধ্যে ইন্স্যুরেন্স ক্লেম বলে চলে যাবে হচ্ছে 6,000 টাকা। তাহলে কি হলো ঘটনাটা, যে যখনই ডিস্ট্রয়েড হয়ে যাবে, আগুনে নষ্ট হয়ে যাবে পণ্যটা, তাহলে প্রথমে ইনকাম স্টেটমেন্টে 3 জায়গাতে কাজ হলো। কোথায় কোথায়? একবার পারচেজের সাথে বিয়োগ হলো, একবার ক্লোজিং ইনভেন্টরির সাথে বিয়োগ হলো, পুরো আগুনে নষ্ট পণ্য 8,000 টাকায়। তারপরে নন অপারেটিং এক্সপেন্সে শুধুমাত্র অ্যাকচুয়াল ক্ষতিটা চলে গেল, অর্থাৎ আগুনে নষ্ট পণ্য থেকে যেটা বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিয়েছে সেটা মাইনাস করার পরে 2,000 টাকা, আর যেটা ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে দিবে বলেছে 6,000 টাকা, সেটা আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে চলে গেল 6,000 টাকা। তাহলে টোটাল কাজ হলো হচ্ছে আমাদের 4 জায়গায়। ওকে, আচ্ছা এবার আসে 3 নম্বরটা বলেছে পারচেজ এ নিউ ইকুইপমেন্ট, টাকা হচ্ছে 1,000, ফর পেইং ক্যাশ টাকা 2,000, অ্যান্ড ওল্ড ইকুইপমেন্ট ভ্যালুর টাকা 800। অর্থাৎ বাংলাটা এরকম যে একটা নতুন ইকুইপমেন্ট কিনবা যার মূল্যটা হচ্ছে 1,000 টাকা, কিন্তু তার বিনিময়ে তুমি অ্যাকচুয়ালি পকেট থেকে ক্যাশ দিয়েছো হচ্ছে 200 টাকা, এবং সাথে সাথে পুরাতন একটা ইকুইপমেন্ট ছিল যেটার দাম ছিল হচ্ছে 800 টাকা। অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় একটু বলি, গ্রামে এখনো কিন্তু আমাদের মায়েরা হাড়ি বদল একটা প্রথা আছে। হাড়ি বদলটা কি, যে একটা ফেরিওয়ালা আসলো, তার ঘরে কিছু পুরাতন হাড়ি পাতিল আছে, সেই হাড়ি পাতিলগুলো দিল, ফেরিওয়ালা বলল যে না, এই হাড়ি পাতিলে আমার নতুন হাড়ি দেওয়া সম্ভব না, নতুন হাড়ি পেতে হলে আর সাথে আরও 200 টাকা দেওয়া লাগবে। তখন আমাদের পুরোনো হাড়ি পাতিলগুলো দেওয়া হলো, সাথে নতুন আরও ক্যাশ দেওয়া হলো 200 টাকা দিয়ে, নতুন একটা হাড়ি কিনা হলো 1,000 টাকা দিয়ে। তো এটাই হচ্ছে আমাদের সেই রকমই একটা প্রসেস, অর্থাৎ আমাদের নতুন একটা ইকুইপমেন্ট কিনবো হচ্ছে 1,000 টাকা দিয়ে, যেটার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে ক্যাশ চলে গেল 200 টাকা, আর প্রতিষ্ঠানের কিছু পুরাতন ইকুইপমেন্ট ছিল যেটার মূল্য ছিল 800 টাকা, এটাও দিয়ে দিতে হলো। এই দুটো মিলে আমাদের নতুন ইকুইপমেন্টের মূল্য দাঁড়ালো 1,000 টাকা। তাহলে আমাদের যখন ব্যালেন্স শিটে, এটা ইনকাম স্টেটমেন্টে কিন্তু কোনো প্রভাব পড়ছে না, এটা শুধুমাত্র ব্যালেন্স শিটেই প্রভাব পড়বে। কিভাবে? ক্যাশ যখন করব, এই ক্যাশের থেকে অ্যাকচুয়ালি যে টাকাটা পে করে দিয়েছি, অর্থাৎ ক্যাশ যে টাকাটা আমি দিয়ে দিয়েছি 200 টাকা, এটা আমরা মাইনাস করে দেবো, দিয়ে বাকি ক্যাশটা আমরা বাইরে বসে দেবো টাকার কলামে। একইভাবে এবার ইকুইপমেন্টে আসো, ইকুইপমেন্ট যেটা ছিল তার সাথে নিউ ইকুইপমেন্ট যেটা কিনলাম অর্থাৎ 1,000 টাকা, এই নিউ ইকুইপমেন্ট পুরোটা আমাদের যোগ হয়ে ইকুইপমেন্টের পরিমাণকে বাড়িয়ে দিবে। সাথে সাথে আবার পুরাতন কিছু ইকুইপমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেল, অর্থাৎ 800 টাকা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেল, এই পুরাতন ইকুইপমেন্টগুলো আমরা মাইনাস করে দেবো 800 টাকা দিয়ে, অ্যাকচুয়াল ইকুইপমেন্টের পরিমাণ যেটা সেটা আমরা আউট কলামে টাকার ঘরে বসিয়ে দেবো। এই হচ্ছে মোটামুটি 3টা অ্যাডজাস্টমেন্ট, একটু ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে এসেছিল এবং একটু ক্রিটিক্যাল, যার কারণে 3টা অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো অ্যাডজাস্টমেন্টগুলা। আর আজকে গত দিনের হোমওয়ার্ক দেওয়া ছিল, আর আজকের হোমওয়ার্কগুলো হচ্ছে 2018 সাল 2019 সালে বোর্ডে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো এসছে সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো কমপ্লিট করবা, এবং এটাই অ্যাকচুয়ালি তোমাদের বাসার কাজ থাকলো। তো তোমরা করছো কি না এটা আমাকে অবশ্যই জানাবা। প্রবলেম হলে পারে সলভ করব, ফোনেই সলভ করার চেষ্টা করব। আর যেহেতু দেখা হচ্ছে না, তোমরা একটু কেয়ারফুলি হও, পড়াশোনা ভালো মতো করো, আর সবাই বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, খোদা হাফেজ।